মজুরির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি, কমছে মানুষের প্রকৃত আয়, সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বলছে বিশ্লেষকরা। বন্ধ সরকারি পাটকলকে সারের গুদাম হিসেবে ব্যবহার করবে সরকার, জানালেন কৃষি সচিব। আমদানি করে গুদামজাতের পরিকল্পনা। গাড়ির ওয়ার্কশপ সেবার ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার, আগের মতো 10% রাখার সিদ্ধান্ত এনবিআরের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গত 3 বছর দেশে প্রতি মাসে মূল্যস্ফীতির তুলনায় পিছিয়ে মজুরি বৃদ্ধির হার। এতে প্রকৃত আয় কমায় জীবনধারণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। পরিকল্পনা উপদেষ্টাও স্বীকার করছেন, খাদ্যের উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে নির্ধারিত আয়ের মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বিদায়ী সরকারের পথে হাঁটায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বর্তমান সরকারও। বেসরকারি চাকরিজীবী উৎপলবাবুর বেতন গত 2 বছরে বাড়েনি, কিন্তু বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম এক জায়গায় থেমে নেই। তাই বাজারে এসে তার হিমশিম অবস্থা। জিনিস খেতে যেতাম, মুরগি খেতে যেতাম সপ্তাহে, মাসে একটা বা দুইটা, এখন আমি সেটা খেতে পারি না। ডিম খেতে চাইতে যদি আমার চাহিদা আসিল আগে, মনে করেন মাসে আমি 30টা বা 40টা আমার মাসে লাগতো, সেখানে আমি 20টা করে আনতেছি। তার মতো মধ্যবিত্তের জীবনেই যখন এমন অবস্থা, তখন নির্ধারিত নিম্ন আয়ের মানুষের কষ্ট ভিন্ন মাত্রার। ব্যয়ের সঙ্গে সঙ্গতি না থাকায় করতে হচ্ছে ধার কর্জও। এই মাসে যে স্যালারি দিচ্ছে, এই স্যালারি দিয়ে আরো হলাদ করে ওই মাসে আবার টানা ইসরা চলে, ধরেন আপনার প্রত্যেক মাসেই আপনার হলাদের উপরে চলতে হয়। শীতকালে সবজির দাম কিছুটা কমেছে, তবে ডাল, ডিম, তেল, চিনি, চাল সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামেই অস্বস্তি। বিক্রেতারা বলছেন, 3 বছরের ব্যবধানে 50% পর্যন্ত দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, প্রত্যেকগুলো আপনার প্রায় 40-45 আপনার শতাংশ হারে বাড়ছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, 2022 সালের জানুয়ারির পর 2024-এর ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মজুরি মূল্যস্ফীতিকে পেছনে ফেলতে পারেনি। বিদায়ী মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.9%। খাদ্যের মূল্যস্ফীতি থেকে একটু বেশি, এখনো বোধহয় 12-13% মতো। যাদের নির্দিষ্ট আয় তারা তো তাদের কষ্ট হয়ই। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদহার বৃদ্ধি, আমদানি শুল্ক কমানোই যথেষ্ট নয়। তাদের মতে, সরবরাহ ব্যবস্থায় অন্তর্বর্তী সরকার এখনও মূল সমস্যা শনাক্ত করতে পারেনি। বর্তমান সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা মূল্যস্ফীতিকে কমিয়ে রাখবার ক্ষেত্রে প্রকারান্তর আসলে ব্যর্থ হয়েছে। পূর্বতন সরকার যে কাঠামোতে মূল্যস্ফীতি সমন্বয়ের চেষ্টা করেছে, এই সরকারের উদ্যোগগুলো তার থেকে বাইরে না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি মনে হচ্ছে সমস্যাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা আছে। চড়া মূল্যস্ফীতি বিবেচনায় নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে আবারও টিসিবি ট্র্যাক সেল চালুর তাগিদ দেন পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক KS মুর্শিদ। জনাব মুর্শিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি গত সরকারও, যারা বিদায়ী সরকার, তারাও কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে এরকম আমাদেরকে জানিয়েছেন। বর্তমান সরকারও কিন্তু মূল্যস্ফীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিভিন্ন জায়গায় বলে আসছেন, বিভিন্ন নীতি গ্রহণ করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে না। 2 বছরের বেশি সময় ধরে প্রায় 2 অঙ্কের বেশি মূল্যস্ফীতি বিরাজ করছে বাংলাদেশে। পার্শ্ববর্তী অনেক দেশেই কিন্তু মূল্যস্ফীতি কমে এসেছে, সেটা শ্রীলঙ্কার মতো দেশেও এখন শূন্য, কোনো কোনো সময় নেগেটিভও দেখা যায়, অর্থাৎ পণ্যের দাম কমছে তাদের। আমরা ব্যর্থ হচ্ছি কেন? ওকে, তা আমাদের তো বিশেষ কিছুগুলো সমস্যা হয়েছে ঐতিহাসিকভাবে, সেগুলো সম্বন্ধে আমরা মোটামুটি অবগত আছি। সাধারণত যেটা হয় যে বছরের এই সময় অন্তত ধান চালের দামটা কমে যায়। বিশেষ করে আমরা সবসময় দেখি যে একটা বন্যা যে বছরে হয়, সেই বন্যার পরে যে ফসলটা ঘরে ওঠে সেটা একটা বাম্পার ফলন হয়। এটা সবসময় একটা একটা প্যাটার্ন আমরা অতীতে দেখেছি। এই বছর কিন্তু সেটা হয়নি। এটা আর অন্তত চালের ক্ষেত্রে হয়নি, এবং চাল তো একটা বড় ভূমিকা এখানে রাখে আমাদের মূল্যস্ফীতিতে। চালের দামের একটা বড় ভূমিকা আছে। আ- ইতিমধ্যে আপনারা বলেছেন যে অন্যান্য যে
কিছু জিনিস আছে, আলু বা অন্যান্য যে কিছু ফসল আছে, সেগুলোর দাম যথেষ্ট কম। ইনফ্যাক্ট কম মানে কি, খুব বেশি কমে গেছে। গ্লাট হয়ে এখন যেটা হয়, দাম একেবারেই পড়ে যাওয়া, সেটা আরেক ধরনের ক্রাইসিস। এটা হচ্ছে কৃষির ধরন। এখন এটা মোকাবেলা করার জন্য একটা সরকারের আলাদা পলিসি থাকতে হবে। কারণ আমার হাতে বাংলাদেশ ব্যাংকের যে বা সেন্ট্রাল ব্যাংকের যে যে পলিসিসগুলো, সেগুলো কিন্তু এগুলোকে ট্যাকল করার জন্য যথেষ্ট নয়, উপযোগীও নয়, এবং এটার কাজও তা না। কারণ সেন্ট্রাল ব্যাংকের যেটা মনিটারি পলিসি বা কন্ট্রাকশনারি পলিসি বা ইন্টারেস্ট রেট পলিসি, এগুলো হচ্ছে মূলত আমার কন্ট্রাকশনারি হবে নাকি এক্সপ্যানশনারি হবে অর্থনীতি, সেটার মূল চাবিকাঠি। তো এখানে যে নীতিটা গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাকশনারি। আর কারণ বলা হচ্ছে যে ডিমান্ড যদি আমরা কমাতে পারি তাহলে মূল্যস্ফীতি কমে আসবে। এটা একটা আহ, এই কথার মধ্যে একটা গভীরতা আছে, একটা সত্যতা আছে, এবং আমরা দেখি যে এটা একটা ওয়ান অফ দ্য টুলস। কিন্তু এটা শুধু এটা দিয়ে হবে না, এবং আমার সাপ্লাই সাইডে যে সমস্যাগুলো, সাপ্লাই চেনে যে সমস্যাগুলো, সেগুলো মোকাবেলা করার জন্য একটা হোল অফ গভর্নমেন্ট একটা অ্যাপ্রোচ লাগবে, যেখানে আমার কৃষি মন্ত্রণালয়, আমার শিল্প মন্ত্রণালয়, অন্যান্য আমার কমার্স, সবাইকেই একসাথে এই কোঅর্ডিনেটেড একটা করতে হবে। সমন্বয়ের শুধু কথা আপনি ব্যাংকের বলছেন, ওপর ছেড়ে কিন্তু দিলে আমরা পরে এটা আমরা হবে না। দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে সমন্বয়ের যে অভাব লক্ষ্য করা গেছে। রাজস্ব হার পরিবর্তন করা হচ্ছে, শুল্ক হার কোনো কোনো জায়গায় মূসক বাড়ানো হচ্ছে সেবা এবং পণ্যে, আবার একদিকে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। তো দুইটা কন্ট্রাকশনারি কিনা, সাংঘর্ষিক সিদ্ধান্ত কিনা বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে? হ্যাঁ, না, ওখানে দেখুন, অনেকগুলো কারণ এখানে দাঁড়িয়ে গেছে। আমরা একদিকে বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছি, বিশ্ব ব্যাংক, আইএমএফ ইন পার্টিকুলার, এবং আইএমএফ এর আমরা জানি যে শর্তগুলো একটু কঠিন হয়, এবং সেই শর্ত মেটানোর জন্য তড়িঘড়িভাবে আমরা যেখানে যেখানে পারছি সেখানে ট্যাক্স বসিয়ে দেওয়ার এই প্রবণতাটা দেখছি। ভ্যাট বাড়ানো সেটার একটা জ্বলন্ত প্রমাণ। কিন্তু আইএমএফ কিন্তু বলে নাই যে তোমরা কোন কোন জায়গায় ট্যাক্স দিয়ে তোমার ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবে, সেটা কিন্তু ওরা বলেনি। ওরা বলেছে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াও। কিন্তু সমস্যা হচ্ছে যে যারা এই দায়িত্বে আছেন, তারা সবচেয়ে সহজলভ্য যে জায়গাগুলো, সেগুলোতে আগে আঘাত হানেন। তার মানে হচ্ছে যেটা করা সহজ, তাদের জন্য যেটা সহজ সেটা তারা করেন, কিন্তু দেশের মানুষের জন্য যেটা সবচেয়ে উপযোগী হতো সেটা হচ্ছে আমার কাভারেজ বাড়াতে হবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে, যেখানে লিকেজ আছে সেটা থামাতে হবে। এবং আমরা জানি যে অনেক জায়গায় কর ফাঁকি দেওয়া হয় বা করের আওতার মধ্যেই নাই। হ্যাঁ, আমি এক্সাম্পল দিতে আমার কোনো বাধা নাই। আমার যে কোচিং সেন্টার গুলো আছে, এগুলো ট্যাক্সের বাইরে। আমার যে ডাক্তারের যে প্রাইভেট প্র্যাকটিস, লয়ারের যে প্রাইভেট প্র্যাকটিস, এগুলো সব হচ্ছে করের বাইরে। কেন? শুধু শুধু আমার সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়িয়ে দিয়ে এই প্রফেশনালসদেরকে, যারা কনসালটেন্সি করেন, যারা এই প্রফেশনাল সার্ভিসেস দেন, হ্যাঁ, তাদের, এমনকি যারা হেলথ সার্ভিসের সাথে জড়িত অনেক জায়গায়, আহ, তারা করের কাভারেজের বাইরে থেকে যাচ্ছেন। তো মানে সাধারণ মানুষের উপরই কর চাপানোর একটা চেষ্টা চলছে, তো তা আসলে মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাবই হয়তো ফেলবে, আপনি সেটাই বলছিলেন। সহজ উপায়ে ট্যাক্স বাড়াতে হবে। কিন্তু এটা এটা তো সাস্টেনেবল না এনি লঙ্গার। আমাদের এমনিতেই আমাদের সাধারণ মানুষ এখন ত্রাহি ত্রাহি অবস্থা। তো সেখানে এই রকম একটা কাজ যদি আমরা করে ফেলি, তো এটা তো কি সিগন্যাল দেবে? বাজারেই বা কি সিগন্যাল দেবে, মানুষের কাছে কি সিগন্যাল দেবে? কারণ সবার তো এখন নতুন সরকারের প্রতি মানুষের অ্যাসপিরেশন অনেক বেশি, দাবি অনেক বেশি। ধন্যবাদ জনাব মুর্শিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বন্ধ সরকারি পাটকলগুলোকে সারের গুদাম হিসেবে ব্যবহার করবে সরকার। সোমবার প্রেস ইনস্টিটিউটে কৃষি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় একথা জানিয়েছেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। এ সময় তিনি বলেন, দেশে প্রতি বছর 20 থেকে 22 হাজার কোটি টাকার সার আমদানি করলেও এখন পর্যন্ত কোনো সরকারি গুদাম নেই। এতে সংরক্ষণের অভাবে সার সঠিক সময়ে বিতরণ করা সম্ভব হয় না, যার নেতিবাচক প্রভাব পড়ে কৃষিখাতেও। এসব সমস্যা নিয়ে সরকার নতুন করে পরিকল্পনা নিচ্ছে। মৌসুম ছাড়া অন্য সময়ে সুবিধাজনক দামে সার আমদানি করে গুদামজাত করবে সরকার। অনেক পাটকল বন্ধ রয়েছে, যা লিজ দেওয়ার চিন্তাও রয়েছে সরকারের। এই মিলগুলোতেই কৃষি মন্ত্রণালয় লিজ নিয়ে সার মজুত করবে। এতে সরকারের দুই মন্ত্রণালয় লাভবান হবে বলেও আশা প্রকাশ করেন কৃষি সচিব। আমরা যেটা করবো, ওখানে পুরো সিসি ক্যামেরা আমি এখানে ক্লোজ মনিটরিং করার চেষ্টা করবো, করে আমরা যেটা একদম
প্রত্যেকটা ট্রাক কোন এলাকায় কোথায় কোনটা যাচ্ছে পুরো আমরা শিডিউল করে সেইভাবে দিয়ে আমরা সেন্সর দিয়ে হোক বা আমার যে অনলাইন মনিটরিং করে হোক আমরা দেখবো যে ঠিক আছে এই ট্রাকটা এখন দিনাজপুরে যাওয়ার কথা, এখন হয়তো পদ্মা পার হচ্ছে, সরি যমুনা পার হচ্ছে। ওয়ার্কশপে ৫% ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাট আগের মতো 10%ই থাকবে। দুপুরে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। তখন ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট ৫% বাড়িয়ে 15% করা হয়। প্রতিবাদের মুখে গত ১৬ জানুয়ারি হোটেল রেস্তোরাঁ খাতেও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে এনবিআর। বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে বাংলাদেশকে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় আদানি গ্রুপ। আগামী জুনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য গেল রোববার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে আরও বলা হয়, গত ৬ জানুয়ারি পর্যন্ত পিডিবির কাছে আদানির পাওনা পরিমাণ ১০,৩০৯ কোটি টাকা। এদিকে বাংলাদেশে দিনে ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে এ কেন্দ্রটি। টাকা পাওনা নিয়ে গত বছরের আগস্টের পর থেকে আদানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন চলছে। পরে অক্টোবরে বকেয়া শোধে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকিও দেয় আদানি। নভেম্বরে একটি ইউনিটের উৎপাদন আদানি বন্ধও রাখে। পরে আংশিক বকেয়া পরিশোধ করে বাংলাদেশ। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত কয়লা ভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র ১,৬০০ মেগাওয়াট ক্ষমতার। ভালো ও মন্দ ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না সরকারি ও বেসরকারি খাতের 10টি ব্যাংক। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে মোট প্রভিশন ঘাটতির পরিমাণ ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকগুলো তাদের লক্ষ্যমাত্রার বেশি সঞ্চিতি রেখেছে। গত জুনে ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি ছিল ৩১,৫৪৪ কোটি টাকা, অর্থাৎ মাত্র ৩ মাসের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে ২৪,৪৯২ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে আরও বলা হয়, প্রভিশন ঘাটতি কমাতে হলে আগে খেলাপি ঋণ কমাতে হবে। এক্ষেত্রে ঋণ দেওয়ার আগে যাচাই বাছাই করে দিতে হবে, যাতে টাকাগুলো আবার ফেরত আসে। গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। সকালে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানার অ্যাডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী জানান, সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমের একটি বয়লার বিস্ফোরণ হয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন। বিকট শব্দ শুনে কারখানার ভেতরে কাজ করা অন্য শ্রমিকরা দৌড়ে বের হওয়ার সময় আহত হন আরও বেশ কয়েকজন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটের বাসিন্দারা। আগামী এপ্রিল থেকে এ রুটে অনলাইন টিকিট বুকিং বন্ধ রাখা হয়েছে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে, হজ ফ্লাইটের কারণে আপাতত টিকিট বুকিং বন্ধ রয়েছে। যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে বসবাস করা প্রায় ৩ লাখ প্রবাসীর মধ্যে বেশিরভাগই সিলেটের অধিবাসী। ২০২০ সাল থেকে ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট সুবিধা পাচ্ছেন বার্মিংহাম, নিউক্যাসল, গ্রেটার ম্যানচেস্টার সহ পুরো স্কটল্যান্ডের প্রবাসীরা। তবে এপ্রিলের পর নতুন করে টিকিট বুকিং বন্ধ থাকায় ফ্লাইটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্য এয়ারলাইন্সে গেলে ট্রানজিট নিতে হয় দুবাইয়ে কিংবা কাতারে। এটা আসলে আমাদের মুরব্বীদের জন্য খুবই কষ্টকর। এটা যদি বন্ধ হয় তাহলে আমরা যারা বিদেশে আছি, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি, আমাদের অনেক অসুবিধা হবে। বুকিং বন্ধ রাখায় ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন প্রবাসীরা। ফ্লাইট চালু রাখতে সরব সিলেটের বাসিন্দারাও। এই দাবিনামা আমরা শীঘ্রই বাংলাদেশের বিমানের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব এবং আমরা আশা করব প্রবাসীদের সুবিধা এবং অন্যান্য সামগ্রিক দিক বিবেচনা করে এই ফ্লাইটটি চালু থাকবে। অতি বিলম্বে যাতে ফ্লাইটটা চালু আছে এই ঘোষণাটা দেওয়া হয়, নতুবা হবে কি মানুষ বা যাত্রীরা মনে করতেছে যে মে মাস থেকে হয়তো ফ্লাইট আসবে না, এই জন্য যারা মে, জুন, জুলাইতে আসবে এরা অন্য এয়ারলাইন্সের দিকে ফ্লাইটগুলো বুকিং করতেছে, এতে বিমান তার রাজস্ব হারাবে।
বিমান কর্তৃপক্ষ বলছে ফ্লাইট বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এপ্রিলে হজ ফ্লাইট থাকায় এই রুটে আপাতত টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তো সামনে আবার হজ আছে তো আমাদের তো হজের জন্য এক্সট্রা ফ্লাইট নাই, এখন বন্ধ করার কোনো ইয়ে নাই। আমাদের আছে তো ভিতরে ইন্টারনাল কিছু বিষয় আছে যেগুলো তো পাবলিকলি শেয়ার করা যায় না। এই রুটে সপ্তাহে সরাসরি 3টি ফ্লাইট চললেও গত বছরের অক্টোবরে বন্ধ হয়ে যায় একটি। বর্তমানে প্রতি সপ্তাহে সরাসরি সিলেট ম্যানচেস্টার রুটে 2টি ও হিথ্রো বিমানবন্দরে 4টি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাউল রশিদ উদ্দিনের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় চলছে 2 দিনব্যাপী বাউল উৎসব। বাউল রশিদ উদ্দিন একাডেমির এ আয়োজনে রয়েছে আলোচনা, গান, গ্রামীণ মেলা। উৎসবের প্রথম দিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউলরা গান পরিবেশন করেন। এর আগে রোববার সন্ধ্যায় শহরের রাজুর বাজার এলাকায় রশিদ উদ্দিন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভা উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে উৎসব মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 1889 সালের 21 জানুয়ারি নেত্রকোনা সদর উপজেলার বাহিরা চাপড়া গ্রামে জন্ম নেন রশিদ উদ্দিন। মালজোড়া গানের সূচনা করেন বাউল রশিদ উদ্দিন। তার স্মৃতি ও বাউল গানের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 50.75 পয়েন্ট। এ সময় বেড়েছে 62 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। একই সাথে লেনদেন বেড়েছে 58 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 85.54 পয়েন্ট। সোমবার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকও। দিন শেষে ডিএসইএক্স সূচক 50.75 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5195 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয় 426 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেনে বেড়েছে 58 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 400টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 248টির, কমেছে 81টির এবং অপরিবর্তিত রয়েছে 71টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে লাভেলো, দ্বিতীয় মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে এশিয়াটেক ল্যাবরেটরিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে মিডল্যান্ড ব্যাংক, দ্বিতীয় রানার অটো এবং তৃতীয় অবস্থানে আছে জেএমআই হসপিটাল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 85.54 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,449 পয়েন্টে। লেনদেন হয়েছে 2,58,00,000 টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।